হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মাসুদ রানা আপনাদের সাথে আছি। ভিউয়ার্স, আবারও চলে এলাম ফরেক্স মার্কেটের কিছু অ্যানালাইসিস নিয়ে। ভিউয়ার্স, আজকে আমি ইউএসডি অ্যানালাইসিসটা দেখাবো। ইউএসডি পেয়ারে কেন ট্রেড করা সহজ হয়, এই দুইটা বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। আসলে পেয়ার তো অনেক আছে, কিন্তু আমরা এই ইউএসডি, জিবিপি ইউএসডি কেন চুজ করি? প্রথমত চুজ করি হলো এটার সাথে কি আছে, ইউএসডি আছে। ইউএসডি যেখানে থাকবে সেখানে ভোলাটাইলিটি বেশি থাকে, কারণ কি ইউএসডির উপর ডিপেন্ড করে মার্কেটের বেশিরভাগ মুভমেন্ট। তো দেখা যায় যে যদি ইউএসডি যদি আপনার একটুখানি মুভ করে, পুরা মার্কেটের মাঝেই একটা ভোলাটাইল দেখা যায়। তো এই কারণেই আমরা যেই পেয়ারগুলোতে ইউএসডি থাকে, ইউএসডি ওয়ালা পেয়ারগুলোতে বেশি ট্রেড করে থাকি। তো যাই হোক, আমি সংক্ষেপে বলে দিই যে নিউ ইয়র্ক এবং লন্ডন সেশন যখন ওভারল্যাপ করে, ঠিক ওই সময় হলো ট্রেডিং মার্কেট অনেক ভোলাটাইল থাকে। তো অনেকে আছে এই ভোলাটাইল মার্কেটে ট্রেড করতে পছন্দ করে না, যে বারবার স্টপ লস হিট করে। এই কারণে দেখা যায় যে শুধু লন্ডন সেশনে অথবা নিউ ইয়র্ক সেশনে ট্রেড করার বেশি পছন্দ করে। রিটেল ট্রেডাররা বেশিরভাগই দেখা যায় যে ইউরো ইউএসডিতে, জিবিপি ইউএসডিতে বেশি ট্রেড করে থাকে। তো বিশেষ করে ইউরো ইউএসডি আমরা ফলো করি বেশি। ইউরো ইউএসডিতে যখন বেশি ট্রেড করে মানুষ, তখন কিন্তু লিকুইডিটি তৈরি হয় বেশি। এখন আপনার একটা পেয়ারে যদি আপনার মুভমেন্ট না থাকে, এরকম রিটেল ট্রেডাররা না থাকে, মার্কেট এক জায়গায় ঘোরাফেরা করতেছে, কিন্তু সেখানে কোনো ট্রেডারদের ভলিউম কম বা ট্রেডারদের সংখ্যা কম, সেখানে ট্রেড করা, সেখান থেকে প্রফিট বের করা কষ্ট। কিন্তু যেইখানে প্রচুর পরিমাণে ট্রেডাররা ইনভলভ হয়, সেখানে ভোলাটিলিটিও থাকে এবং সেখান থেকে মার্কেটে লিকুইডিটি তৈরি হয় উপর সাইডে, ডাউন সাইডে, ট্রেন্ডে, ঠিক আছে, সবখানেই এইভাবে রিটেল ট্রেডাররা অবস্থান করে। তো এই কারণে এই রিটেল ট্রেডারদের স্টেপ আউট করার জন্য কিন্তু মার্কেট মেকাররা বারবার মার্কেটটা মুভ করাতে থাকে। এই মুভ করানোর কারণেই কিন্তু কী হয়, মার্কেটটা দৌড়াদৌড়ি করে। আর এই দৌড়াদৌড়ির মাঝ থেকেই কিন্তু যারা রিয়েল ট্রেডার, তারা সেখান থেকে প্রফিট বের করে আনে। এটাই হলো মূল ফ্যাক্ট। আর ট্রেডিংয়ের আর বাইরের অন্য কিছু নাই, ঠিক আছে। এমনকি স্টক, তারপরে ক্রিপ্টো সেমভাবেই চলে, কিছুটা খাসিয়ত ভিন্ন হয়। তো স্টকগুলোতে আবার একটু কিছুটা ডিফারেন্ট আছে। স্টকগুলোতে যখন মানুষ ইনভেস্ট করে বেশি, তখন দেখা যায় যে স্টকের ভ্যালু বাড়তে থাকে, প্রাইস বাড়ে। আবার যখন স্টক থেকে মার্কেট টাকা তুলে নেয়, সেই স্টকটা থেকে একটা স্টকের কোনো ব্যাড নিউজ আসছে, টাকা তুলে নেয়, তখন সেখানে আবার সেটা আবার ফল করে, ঠিক আছে। আবার এই কারেন্সিতেও যদি একটা দেশের ইকোনমিক্যাল অবস্থা ভালো থাকে, তখন দেখা যায় সেটা আস্তে আস্তে উপরে উঠতে থাকে। আবার যখন ইকোনমিক অবস্থা খারাপ হতে থাকে, তখন সেটা আবার কারেন্সিটা আবার নিচে নামতে থাকে। তো যদি ইউএসডি ইকোনমিক অবস্থা ভালো থাকে, তাহলে ইউএসডি উপরে উঠতে থাকে। আর এর এগেনস্টে যদি ইউরো থাকে, তাহলে ইউরোটা কী হবে, ডাউন হইতে থাকবে, ঠিক আছে। আবার কখনো কখনো দেখা যায় যে ইউরো কী করলো, ইউরোর ইকোনমিক অবস্থা ভালো হইতে থাকলো, আর সেটা যদি উপরে চলে যায়, তাহলে এদিক দিয়ে আবার এই যে ইউএসডি আবার ডাউন হইতে থাকবে, ঠিক আছে। এই দুইটা কারেন্সির কম্পেয়ারেই মনে করেন যে মূলত আমরা ট্রেড করে থাকি, ঠিক আছে। একা একা তো ট্রেড করা যায় না। হ্যাঁ, মনে করেন যে দুইটা পেয়ারেই আমরা ফরেক্স মার্কেটে এইভাবে ট্রেড করে থাকি। তো চাই দেখি ইউরোইউএসডির কী সিচুয়েশন। ইউরোইউএসডিতে আচ্ছা, ইউরোইউএসডি স্বাভাবিকভাবে প্রিভিয়াস যে অ্যানালিসিস দেখাইছিলাম সেটাই ডাউন ট্রেন্ডে আছে। কেন ডাউন ট্রেন্ডে আছে দেখেন, লম্বা সময় এটা এখন আস্তে আস্তে অনেক লম্বা সময়, মার্চ মাস থেকে নভেম্বর মাস থেকে, হ্যাঁ, এই বছরের নভেম্বর মাস থেকে আপ ট্রেন্ড হয়েছে। এখান থেকে আস্তে আস্তে এখন কী করতেছে, মার্কেট ডাউনের দিকে যাওয়া শুরু করছে। এটা আমরা স্বাভাবিকভাবে দেখতেছি, ঠিক আছে। তারপরে যা হয় হবে, কিন্তু আমাদের স্বাভাবিক টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী যা দেখবো আমরা, সেটার উপর ডিপেন্ড করে ট্রেড প্ল্যান করে থাকি। আর স্টপ লস লাগাই কী কারণে? স্টপ লস লাগাই যেমন নিউজ ক্লাইম্যাক্স বা উল্টাপাল্টা যখন মুভ দেয়, ওগুলো থেকে বাঁচার জন্য আমরা স্টপ লস ইউজ করি, যাতে আমাদের ব্যালেন্সের ক্ষতি না হয়, আমাদের পোর্টফোলিওর বড় ধরনের কোনো ক্ষতি না হয়। এই কারণে আমরা স্টপ লস ইউজ করি। তো আমরা দেখতে পাচ্ছি মার্কেট এখন ধীরে ধীরে প্রতি সপ্তাহে সপ্তাহে কী হবে, ডাউনের দিকে যাবে, মাঝে মাঝে একটু উপরে যাবে, একটু নিচে যাবে। ওকে, ফাইন, সেটা পরে দেখা যাবে। আমরা ছোটো রিটেল ট্রেডার, ছোটো টাইম ফ্রেমে যাই আমরা ট্রেড প্ল্যান করে থাকি। ডেলি চার্ট, উইকলি, 4 আওয়ার, আচ্ছা 1 আওয়ারে মার্কেট একটা সাপোর্ট জোনে আছে। আমরা রিটেল ট্রেডার, ছোটো ট্রেডার যারা আছি, তারা কিন্তু ওই ফান্ডামেন্টালের দিকে বেশি খেয়াল করতে পারে না, আর খেয়াল করেও লাভ নেই, ঠিক আছে। আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিস, চার্ট, প্রাইস অ্যাকশন, এগুলো দেখেই আমরা ট্রেড প্ল্যান করে থাকি। কারণ কি, এই চার্ট প্যাটার্নটা প্রিভিয়াস হিস্টোরি অনুযায়ী চার্ট প্যাটার্নগুলো কাজ করে। যেমন
কাজ করে বলতে প্রিভিয়াস হিস্ট্রিতে কী করে, একটা কারেন্সির খাসিয়ত কীরকম বা স্বভাব কীরকম সেটা দেখলে আমরা আস্তে আস্তে সামনের দিকে আগায়া যাই। তারপরে মার্কেট কোথায় লিকুইড করে, মার্কেট এই পর্যন্ত গ্যাপ আপ দিয়ে উপরে চলে গেছে। প্রিভিয়াস হিস্ট্রিতে আমরা দেখছি গ্যাপ আপ দিয়ে চলে গেলে সেই মার্কেটটা আবার সেটা আবার রিকভার করার জন্য ডাউনে আসে, ঠিক আছে? এভাবে ফল করছে, আবার সেটা ধীরে ধীরে রিকভার করবে, ঠিক আছে? তো এরকম যেমন উপরে গেছে, আবার আস্তে আস্তে নিচে চলে আসছে, আবার নিচে চলে আসছে, আবার উপরে উপরে যাওয়ার জন্য ট্রাই করতেছে, ঠিক আছে? এভাবে ফল করছে, আবার উপরে যাওয়ার জন্য ট্রাই করতেছে, আবার আপে হয়েছে, আবার নিচে আসার জন্য ট্রাই করতেছে, ঠিক আছে? মার্কেট এই যে এই মুভমেন্টটাই হলো আমাদের দরকার। এই ফ্লাকচুয়েশন যদি না থাকে তাহলে আমাদের ট্রেড করে কোনো লাভ নেই। অর্থাৎ হিলেগা তো মিলেগা। মার্কেট যদি না হিলে তাহলে মিলবে কীভাবে? আর হিলার একমাত্র কারণ হলো এই রিটেল ট্রেডার। হিলার একমাত্র কারণ রিটেল ট্রেডার, এই কারণে বলছি রিটেল ট্রেডার তো মার্কেটে দুলাইতে পারে না, ঠিক আছে? কিন্তু মার্কেটে লিকুইডিটি তৈরি করতে পারে, মার্কেটে এন্ট্রি দিতে পারে, মার্কেটে অর্ডারে রাখতে পারে, এইসব জায়গা থেকে অর্ডার রাখতে পারে। তো রাখলে পরে কী হয়, তো মার্কেট মেকার যা আছে এই অর্ডারগুলা অবজার্ভ করার চেষ্টা করে, ঠপ করে একবার উপরে মেরে দিছে, এইসব জায়গাতে অর্ডারগুলো অবজার্ভ করছে, ঠিক আছে? মনে করেন যে 1 মিলিয়ন যদি 1 মিলিয়ন অর্ডার এখানে ফেলছে, সেল অর্ডার ফেলছে, তাহলে এই 1 মিলিয়নতে কাউকে না কাউকে দিবে, তাই না? তো এই 1 মিলিয়ন কাউকে না কাউকে দিতে হলে কি লাগবে? বড় বড় মার্কেট মেকার লাগবে। তখন এই মার্কেট মেকাররা এই যে বড় বড় যে অর্ডারগুলো এইগুলা অবজার্ভ করে মার্কেটকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়। আমরা যদি বাই দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে, বাই দেওয়ার চেষ্টা করি, তারা সেল দিয়ে এই অর্ডারগুলা নিয়ে নিবে। আবার আমরা যখন সেল দিব তারা বাই দিয়ে এই অর্ডারগুলো নিয়ে নিবে, ঠিক আছে? অর্ডারগুলো নিয়ে তারপরে মার্কেটকে এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট করে, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়, ঠিক আছে? এবং যদি এখান থেকে তারা এখানে বাই অর্ডার ফেললে মার্কেটটা আস্তে উপরে উঠে গেল, আবার রিটেল ট্রেডার যারা আছে এমনকি এরাই আস্তে আস্তে মার্কেটকে আস্তে আস্তে একটু নিচে নামায় নিয়ে আসে। যখন ট্রেন্ড তৈরি করে তখন মার্কেট রিটেল ট্রেডার সব এইসব জায়গায় ইনভলভ হলে এইখানে যদি মার্কেট মেকার বড় অঙ্কের একটা বাই করছে, মার্কেটে এখানে চলে গেছে, তাই না? তো এখন তারা আরও বাই করবে, তো এই মার্কেট মেকার এখান থেকে এই পর্যন্ত উঠাইলো। এখন আবার যখন মার্কেটটা অটোমেটিক্যালি যে রিটেল ট্রেডারদের দ্বারা বিভিন্ন ট্রেডারদের দ্বারা যখন মার্কেটটা আস্তে আস্তে নিচে নামে, ঠিক আছে, নিচে নামলে পরে তখন এখান থেকে যদি সেম প্রাইসে আবার বাই করে, ঠিক আছে, তারা কয়বার বাই করলো? একই প্রাইসে 2বার বাই করলো। তখন দেখা যায় যে আবার এইভাবে মার্কেটটা উপরে চলে গেলো। এইভাবে যখন ট্রেন্ড তৈরি করে, মার্কেট মেকার একটা ট্রেন্ড তৈরি করে দেয়, মার্কেটটাকে স্টার্ট করে দেয়, তখন আস্তে আস্তে মার্কেটটা আস্তে আস্তে ধীরে ধীরে উপরে উঠতে থাকে, ঠিক আছে? যখন একটা সময় উপরে উঠতে থাকে এইভাবে উপরে উঠে যায়, তারপরে আবার তারাই যে যারা এখান থেকে বাইক অর্ডার দিয়েছিল তারা আবার আস্তে আস্তে মার্কেট থেকে বের হয়, ঠিক আছে? আর আমাদের যে এক্সচেঞ্জ আছে এই এক্সচেঞ্জ এই অর্ডারগুলোকে ট্রানজ্যাকশনগুলোকে কমপ্লিট করে একজনকে আরেকজনের কাছে দেয়, একজনেরটা আরেকজনের কাছে দেয়, এইভাবে কমপ্লিট করতে করতে এই এক্সচেঞ্জগুলা আর কাজই হলো এটা, ঠিক আছে? আমরা যাই কিছু করি না কেন সব কিছুই এক্সচেঞ্জের কাছে যায়, এক্সচেঞ্জ এটাকে ম্যানেজ করে, এই কারণে এক্সচেঞ্জ কমিশন খায়। আচ্ছা, তো যখন এই ট্রেন্ড তৈরি করে যখন তারা আবার এখান থেকে বের হওয়া শুরু করে তখন কিন্তু আবার মার্কেট এইভাবে ডাউনে চলে আসে। এই যে উঠানামা, আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড কনসোলিডেশন, এর মাঝেই কী হয়, আমরা প্রফিট করে নিতে পারি। কখনো প্রফিট হয়, কখনো লস হয়। তো এই যে মাঝে মাঝে যেই বড় ধরনের মুভমেন্টগুলো দেয়, এই মুভমেন্টগুলোর থেকেই কেউ ভালো প্রফিট করে, আবার কেউ বড় ধরনের লস করে। তার সেসব বড় বড় মুভের থেকে বাঁচার জন্য কিন্তু আমরা স্টপ লস ইউজ করি, ঠিক আছে? আবার এইগুলো না থাকলেও আবার প্রফিট করতে পারবো না, ঠিক আছে? আবার এই যে লিকুইডিটি যদি না থাকে, এই যে রিটেল ট্রেডারদের যে বাই সেল অর্ডারগুলো না থাকে, এগুলো না থাকলেও আবার কিন্তু বড় বড় মার্কেট মেকাররা প্রফিট করতে পারবে না, ঠিক আছে? বিষয়টা এরকম। যখন মার্কেটটা এখান থেকে এই লেভেল থেকে যখন ফল করছে আর আমরা গত ভিডিওতে এই জায়গাতে মার্কেটটা ছিল, এইটাতে ছিল না, এইটুক ছিল না, ঠিক আছে? এই পর্যন্ত ছিল, এই দুইটা ক্যান্ডেল ছিল গত প্রিভিয়াস যেই অ্যানালাইসিস সেখানে। তো অ্যানালাইসিসের মাঝে যে জিনিসটা ছিল যেহেতু এটা ছিল না, ঠিক আছে, এই লেভেল পর্যন্ত ছিল, তো মার্কেটটা আমাদের ধারণা কি ছিল যে মার্কেটটা এখানে স্ট্রাকচার তৈরি করবে। কিভাবে হয়, এইখানে এই ছোট ক্যান্ডেল দিয়ে এইভাবে উঠবে, এইভাবে যখন উঠে তখন এইভাবে ফল করবে,
কেন ফল করার সম্ভাবনা বেশি ছিল? আমাদের কিন্তু লোয়ার টাইম ফ্রেমে হাই টাইম ফ্রেমে এটা কি ছিল? ডাউন ট্রেন্ড, তাই না? এইভাবে ডাউন ট্রেন্ড ছিল। আমাদের এই হাই টাইম ফ্রেম আমরা দেখে আসছি যে ইউএসডি ডাউন ট্রেন্ডে শিফট করতেছে, অর্থাৎ ট্রেন্ড চেঞ্জ করতেছে। এই কারণে আমরা সেলের দিকে বেশি ঝুঁকে আছি। তো একে তো মার্কেটটা এই প্রাইস থেকে এই প্রাইস আসছে, এই প্রাইস থেকে আবার এই প্রাইস আসছে। এই প্রাইসে যখন আসছে এখানে ডাবল টপ তৈরি করছে, তখন আমরা অ্যানালাইসিস ছিল যে মার্কেটটা এই যে বড় একটা গ্যাপ দিছে, এই গ্যাপটা ফিল আপ করার চেষ্টা করবে, ঠিক আছে? তবে গ্যাপ ফিল আপ করার চেষ্টা করলে কীভাবে ফিল আপটা চেষ্টা করবে? প্রথমে হলো করবে আর কি, মার্কেট স্ট্রাকচার তৈরি করবে। যখন স্ট্রাকচার তৈরি কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে, গতকাল দেখেন আবার মার্কেটটা ফল করছে এইভাবে। আবার আমি আর এক, এটা হলো প্রথম টার্গেট দিছিলাম এটা। আচ্ছা যাই হোক, টার্গেট এক এক সময় এক একজন এক এক রকম করে, সেটা নিয়ে আমি আলোচনা করবো না। তো মার্কেটে এই যে এই টার্গেটটা এটা, আবার যদি মার্কেট এই অর্ডার ব্লকের এখানে আসে, এই অর্ডার ব্লকের এই লেভেলে আসে, তখন আমরা কি পাবো? এই যে এখানে যে লিকুইডিটি তৈরি করছে মার্কেট, ধীরে ধীরে নামছে, এগুলো কিন্তু আমরা অবজার্ভ করার জন্য উপরে যাবে মার্কেট, ঠিক আছে? আর স্টপ লসগুলো হবে এর নিচে, এই লেভেলের নিচে হবে স্টপ লস, তাই না? এই প্ল্যান করে আছে, এটা রেখে কাউন্টার ট্রেড। এবার মার্কেটটা হায়ার টাইম ফ্রেমে ডাউনের দিকে আসছে, আর আমরা কি করতেছি? বায়ের দিকে প্ল্যান করতেছি, বায়ের দিকে ট্রেড প্লেস করতেছি, তাই না? এটা রিস্কের ট্রেড, কিন্তু প্রফিট হলে অনেক অনেক বড় প্রফিট হয়। কিভাবে কেন হয়? এই যে এই লিকুইডিটি তৈরি করছে প্রচুর পরিমাণে, তাই না? আর এইগুলোর উপরে কি থাকবে? লিকুইডিটি থাকবে। তো মার্কেট যে কোনো এক সাইডে লিকুইডিটি নেবে, হয় এই সাইডে লিকুইডিটি নেবে, না হলে এই সাইডে লিকুইডিটি নেবে। আর কোন সাইডে লিকুইডিটি আগে নেবে সেটা আমরা কিন্তু জানি না, তাই না? কিন্তু আমরা প্রাথমিকভাবে ডাউন ট্রেন্ড ধরে আমরা ট্রেড প্ল্যান করছি, মার্কেট এখান থেকে এখানে আসছে, ওকে ফাইন। এখন এইখান থেকে দেখা যাচ্ছে মার্কেট আবার কনসোলিডেশন করতেছে, এই লেভেল থেকে আবার কনসোলিডেশন করতেছে, দেখেন। এখন মার্কেট এখানে যদি কনসোলিডেশন করতেছে, কোন দিক যাবে আমরা কিন্তু অ্যাকুরেট বলতে পারি না। তবে আমাদের প্ল্যান কি আছে? মার্কেট একটা স্ট্রাকচার তৈরি করবে, এখানে যদি কনসোলিডেশন করে, এইভাবে এভাবে কনসোলিডেশন করে, তাহলে দুই সাইডে লিকুইডিটি তৈরি হবে, তাই না? দুই সাইডে লিকুইডিটি যদি তৈরি হয়, মার্কেট যদি ডাউন সাইডে লিকুইডিটি আগে নেয়, ঠিক আছে, ডাউন সাইডে লিকুইডিটি আগে নিলে এইসব জায়গাতে কাউন্টার ট্রেড পাবো। আর যদি মনে করি যে না, ডাউন সাইডে লিকুইডিটি নেয় নাই, দেখছি যে ডাউন সাইডে লিকুইডিটি নেয় নাই, ঠিক আছে, আপ সাইডে লিকুইডিটি নিচ্ছে, তাহলে এইভাবে এই লেভেলটা ব্রেক করে দিবে, ব্রেক করে দিয়ে আবার একটু রিটেস্ট করবে, রিটেস্ট করলে আবার এখান থেকে ট্রেড প্ল্যান পাওয়া যাবে এভাবে কাউন্টার ট্রেড। কোন পর্যন্ত? প্রথম টার্গেট এটা, আর দ্বিতীয় টার্গেট এর পরবর্তী প্ল্যান এটা। তবে এটা কি? এটা কিন্তু কাউন্টার ট্রেড, ঠিক আছে, কারণ হায়ার টাইম ফ্রেমে কিন্তু এটা ডাউনের দিকে যাচ্ছে, কিন্তু আমরা প্ল্যান করতেছি আপের দিকে, ঠিক আছে। এইখানে আমি এইখানে আমি যে কাউন্টার ট্রেডের যে এইটা দিয়েছিলাম, সেটা দিয়েছিলাম 50%, এই যে 50% দিয়েছিলাম। এই যে এই মার্কেটটা কীভাবে দিয়েছি? মার্কেটটা এখানে কনসোলিডেশন করবে, ডাউন এই গ্যাপ ফিল আপ করবে, গ্যাপ ফিল আপ করে আবার মার্কেটটা এই লেভেলের 50% আসবে, এইটা ছিল প্ল্যান। দেখেন এই লেভেলটার 50%, এখন এই লেভেলের 50% আসার সাথে সাথে মার্কেট আবার ডাউনে চলে আসছে। এখন আমি এই 50% কেন দিছিলাম? দেখেন মার্কেটের যে স্বভাব, সিস্টেমটা কীরকম হয়? যখন একটা লেভেল ব্রেক করে উপরে এই গ্যাপ আপ দিয়ে উপরে যায়, সে তখন কী করে? এইগুলো ছোটো 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 ক্যান্ডেল দিয়ে আবার এটা ফিল আপ করে, ঠিক আছে। এই ফিল আপ করার পরে এইখান থেকে এই লেভেল থেকে আবার একটা জাম্প করে। কেন জাম্প করে? এইসব জায়গায় কিন্তু এই যে অর্ডার ব্লক আছে একটা, এই অর্ডার ব্লকের অর্ডার ব্লক দেখে যেসব ট্রেডাররা ট্রেড নেয়, তাদের যে একটা ইফেক্ট, সেই ইফেক্টের কারণে দেখা যায় যে মার্কেট কিছুটা উপরে ওঠে। তো বেশিরভাগ দেখা যায় যে আমি 50%ই নেই, কারণ যদি আমরা ফিবোনাচি টানি, ঠিক আছে, তখন দেখা যায় যে 50% অথবা 61.8% মার্কেট মুভ করে। তো 50% সবসময় বেশিরভাগই মুভ করে, ঠিক আছে। এই কারণে আমি 50%-এ মার্কেট থেকে বের হয়ে যেতে বলি, ঠিক আছে। কারণ কি? দেখা যায় যে মার্কেট এখান থেকে একটা মুভ দিয়ে এই লেভেল পর্যন্ত গেছে, ঠিক আছে, আমরা টার্গেট আছি, বা এমনকি ব্রেকও করে দিচ্ছি, আমরা টার্গেটে আছি যে মার্কেটটা এই পর্যন্ত যাবে, কিন্তু মার্কেটটা কী করবে? এখান থেকে একটু এখানে এই লেভেল করে এই পর্যন্ত চলে আসবে, এই পর্যন্ত চলে আসে, তারপরে আবার যাবে এখানে, ঠিক আছে। তো 50% কেন বলি? এই যে এইটুকু অবজার্ভ করে মার্কেট আর কি, কারেকশন করে, যতটুকু গ্যাপ দিয়ে উপর উঠে যায় সেটা আবার সে কারেকশন করার জন্য একটু নিচে আসে,
ঠিক আছে? এটা সবসময় মার্কেট করে। এখন এইটার লজিক, এটার নিয়ে গবেষণা করা, এটা নিয়ে বিজ্ঞানী হয়ে যাওয়ার মতো কিছু নাই। মার্কেটে এটাই করে আসতেছে। যারা বিজ্ঞানী হওয়ার ইচ্ছা আছে তারা আরও গবেষণা করেন। ঠিক আছে? কেন হয় এগুলা নিয়ে আমি আমার অনেক ভিডিও আছে। কষ্ট করে দেখতে পারেন। আবার ডাইরেক্টে আপনারাই সার্চ করতে পারেন। কেন মার্কেট মুভ করে, কেন রিকভার করে, এইগুলা নিয়ে অ্যাভেলেবেল ভিডিও আসবে। ঠিক আছে? ইউটিউব থেকে দেখে নেবেন। তো এখন দেখেন, এখন কিন্তু আমাদের মার্কেট স্ট্রাকচার তৈরি হয় না। মার্কেট এখানে কি করতেছে, লিকুইড আর কি, মার্কেট এখানে কনসোলেশন করতেছে, একবার উপরের দিকে মারতেছে, আবার এখন হয়তো বা এখানে নিচের দিকে মারবে এরকম। ঠিক আছে? নিচের দিকে মারে আবার এখানে চলে আসতে পারে এইভাবে। তো আমাদের দুইটা প্ল্যানই সাকসেস। যে প্ল্যানগুলো ছিল যেভাবে, সেটা ফিল হয়ে গেছে। আর আমাদের আর নিয়ে টেনশন নেই। এখন মার্কেট আবার স্ট্রাকচার তৈরি করবে, স্ট্রাকচার তৈরি করে আবার ট্রেড প্ল্যান করতে হবে। আচ্ছা, হাই টাইম ফ্রেমে দেখিয়ে আসি। দেখেন মার্কেট কি করতেছে। দেখেন এখন এটা কোথায় ক্লোজ হয় আমরা কিন্তু জানি না। এই সপ্তাহে কোথায় ক্লোজ হবে আমরা জানি না। এই সপ্তাহে হয়তো বা এখানে এরকম লম্বা একটা ক্যান্ডেল দিয়ে এখানেও ক্লোজ হতে পারে। হইলো না হলে নাই। যদি এইসব জায়গায় ক্লোজ হয় তাহলে কাউন্টার ট্রেড পাওয়া যাবে। আর ঠিক আছে, আর যদি এইসব জায়গায় ক্লোজ না হয়ে রিকভার করার জন্য একটু উপরে ওঠে, এই লেভেলের কাছে ওঠে, একটু বড় করি, এগুলো মনে রাখতে হবে। শুধু ট্রেড করলে হবে না, এগুলো মনে রাখতে হবে যে কোথা থেকে কোথায় যাইতে পারে মার্কেট। এখন এই সপ্তাহে কোন দিকে যায়, কোথায় ক্লোজ হইতে পারে সেটা কিন্তু আমরা এখনো বলতে পারতেছি না। যদি ক্লোজ এই ক্যান্ডেলের নিচে হয়, এই ক্যান্ডেলের নিচে ক্লোজ হয়ে গেল মার্কেট, ঠিক আছে, অথবা এই ক্যান্ডেলের নিচে ক্লোজ, এই ক্যান্ডেল পর্যন্ত আসার পরে মার্কেট আবার দেখা গেলো যে এই ক্যান্ডেল পর্যন্ত আসার পরে মার্কেট আবার রিটার্ন করে এই লেভেল কাছে চলে আসলো। আসার পরে কিন্তু এই সাইড কিন্তু ব্রেক করে দিচ্ছে। তার মানে কি? তার মানে আমাদের মার্কেটটা ধীরে ধীরে ডাউনের দিকে আসারই সম্ভাবনা অনেক বেশি আছে। ঠিক আছে? তো যদি এদিকে আসে তাহলে আমরা নেক্সট প্ল্যান এইভাবে করব। আর যদি এদিক না আসে, তো যদি মার্কেটটা এই সপ্তাহে এদিকে ক্লোজ হয়ে নেক্সট সপ্তাহে এই যে এই লেভেলের কাছে, এই যে এখানে এইসব জায়গায় আবার মুভ করতে পারে। যদি এইসব জায়গায় মুভ করে তাহলে আবার আমরা সেল পজিশন পাবো। ঠিক আছে? তো যাই হোক, আজকে ইউএসডিতে এরকমই ট্রেড প্ল্যানগুলো এইভাবেই করি। এইভাবেই আপনারা আপনাদের মতো করতে পারেন। তবে আমি আপনাদেরকে কিছু দেওয়ার চেষ্টা করি। যদি হয়তো বা একটু কিছু না কিছু শিখতে পারেন ইনশাল্লাহ এখান থেকে। ঠিক আছে? তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।